দেখো 2019 সালের যে তোমার পিএসসি ক্লার্কশিপ নোটিফিকেশান এসেছিল, তার যে মেন্স এক্সাম হয়েছিল 2020 সালে। তো যে 2020 সালের কারেন্ট সিচুয়েশানে বা কারেন্ট টপিকটা ছিল লকডাউন। তো লকডাউন দিয়ে দেখো দুটি প্রতিবেদন এসেছিল বাংলাতে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়েছিল। একটা এসেছিল যে পর্যায় শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে, আরেকটা এসেছিল মাস্ক পরা নিয়ে সচেতনতা। এই দুটো এসেছিল বাংলা, যে কোনো দুটো থাকবে, একটা লিখতে হবে। আর ইংলিশেও এসেছিল কোভিড-19-এর উপর। সুতরাং কারেন্ট ইস্যুটাকে আমাদের পিক আউট করতে হবে বা খুঁজতে হবে। এখন কারেন্ট ইস্যু কী সেটা দেখতে হবে। তার আগে এই প্রিভিয়াস ইয়ার আমরা সলিউশন করব, তাতে আমাদের অভিজ্ঞতা বাড়বে, লেখার প্যাটার্নটা আমরা বুঝে যাব, আস্তে আস্তে আমরা কারেন্ট ইস্যুতে যাব। তো আগে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করতে করতে লেখার প্যাটার্নটা, যেহেতু একটা সংবাদপত্র লিখতে গেলে আমাদের আগের দিনের ঘটে যাওয়া সংবাদ আজকে প্রকাশ হয়। তো রিপোর্ট রাইটিং এটাই যে কারেন্ট ইস্যুগুলো তুলে ধরা পাবলিকের সামনে। সেই জন্যেই রিপোর্ট রাইটিং কখনোই ওল্ড কোনো প্রতিবেদন আসবে না, এইটুকু মাথায় রেখো। 2 নম্বর পয়েন্ট, আমরা যারা শুধু কি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য, ডব্লিউবিএসআই বা কেপিএসআই, পুলিশের যে এসআইগুলোর মেন্স হয় সেগুলোতে লাগে। আমরা যারা ডব্লিউবিপিএসসির মিসলিনিয়াস যারা দিয়েছি তাদেরও কিন্তু এই বাংলা পেপার থাকে। আমরা জানি 300 মার্কের টোটাল পেপার হয়, জিকে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিলে 300 হয়। তো এগুলো তো রয়েছে। তাছাড়াও আমরা জানি যে আরও রয়েছে মেয়েদের আইসিডিএসি সুপারভাইজার, ওখানেও মেন্স থাকে। তাছাড়াও ডব্লিউবিসিএসে থাকে। তো সব জায়গায় অ্যাকচুয়ালি একটা প্রিপারেশান নিলে অনেকগুলো প্রিপারেশানের আমাদের তৈরি হয়ে থাকে। সুতরাং প্রিপারেশান কখনো বৃথা যায় না। যারা ভাবছো কম নাম্বার পেয়েছো আমরা প্র্যাকটিস করবো না, দিস ইজ রং আইডিয়া। আমি মনে করি যারা এই পরীক্ষায় দিয়েছো বা অন্যান্য পরীক্ষায় ফর্ম ফিল আপ করা আছে, যাদের এসআই থেকে শুরু করে ডব্লিউবিসিএস নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে, সুতরাং সবাই প্র্যাকটিসে লেগে যাও। একটা পরীক্ষার প্রিপারেশানস অন্য পরীক্ষায় কাজে লেগে যায়। সুতরাং এই আশেপাশের নেগেটিভ কমেন্টগুলোকে অ্যাভয়েড করে যে যত সামনে এগোতে পারবে তার তত নলেজও বাড়বে এবং অন্যান্য পরীক্ষাও ক্র্যাক করতে পারবে। তো চলো আমরা আলোচনা করব 2020 সালে যে পার্ট 2 পেপার হয়েছিল পিএসসি ক্লার্কশিপে, তার একটি প্রতিবেদন। তো প্রতিবেদন লেখার একটা ফরম্যাট রয়েছে, আগে ফরম্যাট বলবো, তারপরে আমি আলোচনায় যাব। তো ফরম্যাটটা হলো আমার, যে যার উপরে লিখতে হবে সেটাকে আমি হেডলাইন বা বুলেটিন লাইন বলে। যে বুলেটিন নিউজ বা হাইলাইট লাইন কোনটা হবে, হ্যাঁ, আন্ডারলাইন করা যাবে না। বুলেটিন লাইনটা যখন আমি ব্ল্যাক কালার দিয়ে লিখছি, হয়তো বুলেটিন লাইনটাকে আমি অন্য কালার করলাম, ব্লু কালার করলাম, যদি দুটো পেন ইউজ করতে দেয়। আর যদি একটা কালার দিয়ে দেয় তাহলে আর কিছু করার থাকবে না, সেটা আমরা এইভাবে লিখব। তো এরকম কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার নিচে আমাদের লিখতে হবে, এতটা জায়গা দেওয়া থাকবে, খাতা সহকারে প্রশ্ন সহকারে জমা দিতে হয়। তো এরকম প্রশ্ন ওপরে লেখা থাকবে আর আমাদের এখান দিয়ে লেখা শুরু করতে হবে। তাহলে নিউজের আগে কি থাকে, হেডলাইন থাকে, তাহলে হেডলাইনটা আমরা ওপরে লিখব। তো হাইলাইট লাইনটা আমরা কি লিখব, ইনভার্টেড কমার মধ্যেও লিখতে পারি। তাহলে বাড়িতে ফিরতে নাজেহাল পরিযায়ী শ্রমিকরা, এখানে কি ছিল কোয়েশ্চেন পেপারে, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ করো বা উপযোগী একটি রিপোর্ট লেখো। তাহলে ফার্স্টে আমাদের কি লিখতে হবে, একটা হেডলাইন লিখতে হবে। সেই হেডলাইনকে উপেক্ষা করে নিচে একটা জায়গায় থাকে যেখানে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা, যে সংবাদ লিখবে বা এডিটর, সেই জার্নালিজম, নিজের নাম কিন্তু লেখা যাবে না। তাহলে এখানে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, এখানে লিখতে হবে জায়গার নাম, সেটা কলকাতা না হয়েও আমরা যদি নর্থ 24 পরগনার কোনো একটি জায়গার নাম লিখি, যে লিখলাম যে নিজস্ব সংবাদদাতা বনগাঁ বা নিজস্ব সংবাদদাতা বারাসাত, তারপরে তারিখটা দেবো, যে তারিখে পরীক্ষা হবে তার আগের দিনের তারিখটা দেবো। ধরো কোনো পরীক্ষা হলো, ধরো 2025-এর জানুয়ারি মাসে পরীক্ষা হলো, তো আমরা দিলাম যে 24শে জানুয়ারি 2025 সাল।
এরকম দেবো, ঠিক পরীক্ষা হওয়ার একদিন আগে আমরা ওটা দেব। এটাই আমাদের টার্গেট থাকবে। আগে নিয়মটা জানতে হবে, লেখার প্যাটার্নটা জানলে নিজেও বানিয়ে লেখা যায়। এখানে যা আছে হুবহু তা আমার কোনো দরকার নেই। আমি এই কোয়েশ্চেন পেপারটা এই জন্য নিয়ে আসছি, লেখার প্যাটার্নটা আগে আমাদের জানতে হবে। যে প্যাটার্ন ফলো করবে সে 15-এ তাকে 10 দিতে বাধ্য। যদি প্যাটার্নটা পারফেক্ট হয় আর সে ভিতরে কি কন্টেন্ট দিল তার উপরে আর 5 মার্কস অ্যাড হয়ে যাবে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী মার্কস ডিস্ট্রিবিউশন হয়। আমি কেমন মেন্সে মার্কস পেয়েছিলাম সেই শিটও আমি দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, ইংলিশে কিন্তু অনেকের দুর্ভাগ্য থাকে, এই 66,000 খাতা দেখেছিল, তো 66,000, তো একজন টিচার যদি 600 করে খাতা দেখে তাহলে কত টিচার লেগেছে, এবং একজন এক এক রকমভাবে খাতা দেখে। সুতরাং এটা ভাগ্যেরও একটা খেলা থাকে, তো ভাগ্য খারাপ থাকলে আর যা হয়। তাহলে এখানে দেখো, নিজস্ব সংবাদদাতা কলকাতা। এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে কিছু আমাদের লিখতে হবে, যে কি সমস্যা হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা তো নিজের রাজ্যে থাকবে না, অন্য ভিন রাজ্যে যাবে। তাহলে প্রথমে লিখতে হবে যে পরিযায়ী শ্রমিকরা কোথায় যায় কাজ করতে, নিশ্চয়ই অন্যান্য রাজ্যে যায়। আর যখন অন্যান্য রাজ্যে লকডাউন চলে তখন সমস্ত কিছু গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে, তখন তারা কিভাবে বাড়ি ফিরবে, এই নিয়ে একটা রিপোর্ট রাইটিং আমাদের লিখতে হবে। তাহলে লেখার আগে আমাদের ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করতে হবে, যে আগে ইমাজিন করতে হবে, মনে মনে ভাবতে হয় যে হ্যাঁ, পরিযায়ী শ্রমিকরা তারা কোথায়, অন্য রাজ্যে যাচ্ছে, তারা কি করে ফেরবে, ট্রান্সপোর্টের মাধ্যমে। তাহলে সেই সময় যদি লকডাউন হয় তাহলে সব কিছুই তো বন্ধ থাকছে। বাইরের রাজ্য থেকে কোনো বাস বা কোনো ফ্লাইট এইগুলো তো সে সময় বন্ধ করে দেওয়া হয়, কারণ একটা রাজ্যে কম আছে আরেকটা রাজ্যে ছড়িয়ে গেছে। সেই রাজ্য থেকে আবার যদি ট্রান্সপোর্ট বা অন্যান্য সিস্টেম চলাচল এইগুলো যদি না বন্ধ করা হয় তাহলে তারা অন্যান্য রাজ্যে যে ওই ভাইরাসটা ছড়িয়ে যাবে একজনের থেকে আরেকজন। সুতরাং এই ভাবনা চিন্তা নিয়ে লিখতে হবে নিজের মতন করে, কারণ ওখানে মুখস্থ লিখলে কোনো লাভ নেই, নিজে বানিয়ে লিখতে হবে। তাহলে এখানে লকডাউন পরিস্থিতিতে দেশের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। হ্যাঁ, তার প্রধান কারণ ছিল কি, যে সেই সময় গাড়ি ঘোড়া চলাচলে অসুবিধা হচ্ছিল। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে ঘরে ফেরার কোনো সুবন্দোবস্ত ছিল না। যেটা আমি বলছিলাম যে তাদের ঘরে ফেরা একটা আসা যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট দরকার বা গাড়ি ঘোড়া চলাচলের দরকার, সেটাই কিন্তু তাদের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2 নম্বর পয়েন্ট, সেই সময় তারা যে কোভিড-19 বহন করে সে তার নিজের রাজ্যে ছড়াবে তার কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। সেই জন্যে আগে তাদেরকে চেক করতে হবে, তাদের যদি কোভিড-19 থাকে বা করোনা ভাইরাস থাকে তবেই তাদেরকে আসতে দেওয়া হবে না। আর যাদের নেই, বডি চেক করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, বা তাদেরকে সরকার, কেন্দ্র সরকার তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেবে। এবং সেই যে যানবাহন বা গাড়ি দিয়ে পাঠাবে সেটাকেও চেক করে পাঠানো হবে, যে তাতেও কোনো জীবাণুমুক্ত করে পাঠাতে হবে। তো এরকম ভাবনা চিন্তা আনতে হবে লেখার সময়। তাহলে হঠাৎ করে লকডাউন ঘোষণার ফলে বিভিন্ন লাখ লাখ শ্রমিক আটকে পড়েছিল। গরিব মানুষের গুলির কার্যত রাজ্য সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া খাবার ও আশ্রয়ের উপর ভরসা করে বেঁচে থাকতে হচ্ছিল। কারণ কি, সেই সময় তো কাজও বন্ধ ছিল, তাদের কাছে টাকা পয়সাও ছিল না, খাবার দাবারও উপযুক্ত পরিমাণে ছিল না। তখন রাজ্য আর কেন্দ্র দুটো সরকারকেই তাদেরকে যদি হেল্প না করে খাদ্য ফাদ্য বা বাসস্থানের দিক থেকে, তাহলে তারা কোথায় যাবে? গরিব মানুষ, তাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, কাজের উপর ভিত্তি করে তারা বেঁচে থাকে। তাহলে এই শ্রমিকেরা ঘরে ফেরার জন্য মরিয়া হয়ে পড়ছে, নিজের আত্মীয় স্বজন বা নিজের সংসারে। অনেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছে, যারা মনে করছে আমার খুবই আর্জেন্ট, আমি বাড়ি যাব, দরকার হয় পায়ে হেঁটে বা কেউ সাইকেলে চড়ে। তো এখানে অনেকেই ট্রেনে কাটা পড়েছিল, কি করছিল, লাইন দিয়ে হাঁটা চলা করছিল, এবং রাতের বেলায় যখন ক্লান্ত হয়ে পড়ছিল তারা ওই লাইনের উপরে শুয়ে পড়ছিল।
এমনও দেখা গেছে যে সকালে সেই রিপোর্টগুলো দেখা গেছে যে অনেকে রেল লাইনের উপরে হাঁটতে হাঁটতে অনেকটা পথ ক্লান্ত হয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। তো যখন মালগাড়ি বা অন্য ট্রেনগুলো যাচ্ছিল তখন তারা তো ওইভাবে দেখে না রাতে কে কোথায় শুয়ে রয়েছে, অন্ধকারে বোঝাও যায় না। তো এইভাবে কাটা পড়ে অনেকেই মারা গেছে। তো সেটাও লিখতে হবে। যারা পায়ে হেঁটে যাচ্ছিল বা লাইন দিয়ে যাচ্ছিল, হঠাৎ ক্লান্ত হয়ে তারা ওখানে ঘুমিয়ে পড়ে এবং সেই সময় আচমকা ট্রেন যাওয়ায় তারা কাটা পড়ে মারা গেছে। কিন্তু কিছুতেই তাদের ঘরে ফেরার ব্যবস্থা করছে না কোনো সরকার। তারপরে 2020 মে মাস নাগাদ শুরুতেই লকডাউন পরিস্থিতির মধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই নিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছেন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তাহলে আমাদের সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রক বা হোম মিনিস্টার এখন বর্তমান কে আছে বা তখনও কে ছিল, যে অমিত শাহ, এটা আমরা জানি। তো যে কোনো প্রতিবেদন লিখতে গেলে কোনো কারণ নাম লেখা যাবে না, সে যে সংস্থারই লোক হোক বা যে পার্টির লোক হোক। তো এখানে তার যে মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্বটা লেখা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এগুলো লেখা যাবে, কিন্তু তাদের নাম না লেখাটাই শ্রেয়। যে কোনো রিপোর্ট রাইটিং হোক বা প্রতিবেদন হোক বা কোনো জায়গায় লিখতে গেলে তার যে পোস্টটা, সেই পোস্টটা আমরা লিখব। এটাও একটা শিক্ষণীয়। এই যে প্রত্যেকটা লাইন যে অনার্গল পড়ে গেলে কিন্তু শেখা যায় না, কিভাবে লিখতে হয় এটাই আমি বলতে চাইছি। এ তো সবাই বই হাতে হাতে পাবে। তো এখানে আসার অর্থ কি, কিভাবে লিখতে হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে, হোয়াট ডু অ্যান্ড হোয়াট ডোন্ট, কোনটা করণীয় আর কোনটা করা যাবে না, সেইটা শেখার জন্য এই চ্যানেলটা, তার জন্যে বারবার সাবস্ক্রাইব করে রাখতে হবে যাদের দরকার, যারা পিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য এসআই বা ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস যারা মেন্স দিতে চলেছো বা মেন্স টার্গেট করেছো, তাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে তাদের ফায়দা আছে, এইটুকু বলতে পারি। যখন চাকরি পেয়ে যাবে তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো। কিন্তু যখন এখন কারেন্ট ডেটা নিয়ে আমাদের আলোচনা, কারেন্ট পরীক্ষা, মেন্স নিয়ে আলোচনা, এটা হতেই থাকবে প্রতিদিন। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বাসগুলিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে দেওয়া হবে। কখন যেতে দেওয়া হবে? যে যখন সরকার এটাকে সম্পূর্ণভাবে বলবে যে এই রাজ্য থেকে এই রাজ্যে বাসগুলো যাবে, তবে যাওয়ার আগে সেই গাড়িগুলোকে কি করতে হবে, বাসগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। তবেই তাদের নিয়ে যে যে রাজ্য থেকে এসেছিলো প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে হবে বাসের মাধ্যমে। ফ্লাইটে তো অনেক খরচা হয়ে যায়, একমাত্র বাস বা ট্রেন এইগুলো কম খরচের মধ্যে হয়ে যায় আমাদের। এরপরে এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে দেশ ও রাজ্যে বিস্তার রাজনৈতিক চাপানোতর হয়ে ওঠে। এটা একটা ভালো টার্ম দিয়েছে। অনেকে এই টার্মটা না দিলেও হবে। সবসময় সহজ ও সরল ভাষায় লিখতে হবে, কঠিন ওয়ার্ড না লেখাই ভালো। সুপ্রিম কোর্টে আজ যেহেতু টাইম খুব 8 মিনিট করে পেলেও 6টা লিখতে গেলে 48 মিনিট, তাহলে এটা একটা কোয়েশ্চেন লেখার জন্য 8 মিনিট করে হলে 6টা লিখতে গেলে 48 মিনিট লেগে যাবে। তার মধ্যে আবার প্রেসি বা সারাংশ, এগুলো ভেবে চিন্তে লিখতে হয়। প্রতিবেদন তো ফটাফট লেখা যায়, কিন্তু সারাংশ লিখতে গেলে পুরো প্যাসেজ পড়ে তার থেকে তুমি যা বুঝবে নিজের ওন ওয়ার্ড দিয়ে 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হয় বা 1/3 লিখতে হয়। আচ্ছা, রাজ্য ও কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তায় শ্রমিকরা হতাশ। নিষ্ক্রিয়তা বলতে কি, মানে তারা কাজটাকে ততটা গুরুত্ব দিচ্ছে না বা ডিলে করছে, যে ঠিক আছে আসে আমরা পরে দেখছি কি করা যায়। কিন্তু এই সমস্ত সময় অন্তত সরকারদের খুব প্রোঅ্যাক্টিভ থাকা ভালো। তারপরে আসা যাক পরের প্যাসেজটায়। আমরা এখান থেকে জাস্ট প্যাটার্নটা ফলো করছি, কি লেখা আছে হুবহু মুখস্থ করে কোনো কিছু শেখা যায় না, এটা মাথায় রাখবে। তারপরে কেমনভাবে লিখতে হয় সেটা আমরা ফলো করবো ডেলি।
এবং নিজেরা লেখার প্র্যাকটিস করব। এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে দেশ ও রাজ্যের রাজনৈতিক এই অবধি হয়ে গেছে। 18টি রাজ্যকে চিঠি লিখে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের অনুরোধ করেছেন। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী 18টা রাজ্যকে, যেহেতু আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে সব কাজের জন্য যায়, তো একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ, মানে তিনি আমাদের সর্বস্ব। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার তিনি অন্যান্য রাজ্যের যারা রয়েছে, মুখ্যমন্ত্রী হোক বা সেন্ট্রালে প্রধানমন্ত্রী হোক, তাকে চিঠি লিখতে হবে, কারণ তারা ওখান থেকে স্টেপ নেবে এবং তারা সেইভাবে পাঠাবে। কিভাবে, বাসে পাঠাবে না অন্য ট্রেনে, সেটা সেই রাজ্য বা কেন্দ্রের উপর নির্ভর করবে। তারপরে বাস আপাতত ওইটুকু সাহায্য মিলেছে কই, বেশিরভাগ জায়গায় শ্রমিকরা নিজেদের অর্থে অন্যের সংস্থান করতে হচ্ছে। তাহলে যে শ্রমিকরা কাজে নেই তারা কি করে অর্থ পাবে বা তাদের কি করে টাকা থাকবে? আর তারা তো টাকার জন্যে অন্য রাজ্যে কাজে গেছে। তাহলে অসহায় মানুষদের পরিবারের সদস্যরাও কিভাবে বেঁচে থাকবে? যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির পরিবার চালানোর জন্য অন্য রাজ্যে যে কাজ করছে, তারা যদি নিজেরাও খেতে পাচ্ছে না, প্লাস তাদের ঘর সংসারগুলো কিভাবে চলবে? এগুলো সরকারের দায়িত্বে, বা যে রাজ্যে কাজ করে সেই রাজ্য সরকার এবং তাদেরকে এগুলো দেখতে হবে। আচ্ছা, খাদ্য না পেয়ে ঘরে ফিরে মরিয়া হয়ে উঠেছে বহু বাঙালি শ্রমিক। তারপরে সবশেষে সরকার বাহাদুরের শুভবুদ্ধি উন্মোচন ঘটেছে, মানে এটা একটা টার্ম দিয়েছে, মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য স্পেশাল ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে সরকারি পদ্ধতির মাধ্যমে ভিন্ন রাজ্য থেকে নিজের রাজ্যে পরিবারের কাছে সুনির্দিষ্ট পথে খুঁজে পেয়েছেন বা খোঁজ পেয়েছেন। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরানোর নানান সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সমস্যার সমাধানের পথ চেয়ে তারা ঘরে ফিরতে সক্ষম হয়েছে। এইটা দিয়েই শেষ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? তো এই একটা প্রতিবেদন, আরেকটা প্রতিবেদন আছে মাস্ক পরা নিয়ে। তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো এই ভিডিওতে আমি কি মাস্ক পরা নিয়ে এটা পরের নেক্সট ভিডিওয়ে আমি আলোচনা করব। যে দেখো, দুটো টপিকই কিন্তু 2020 পিএসসি ক্লার্কশিপে দুটোই ছিল, মাস্ক পরা এবং কোভিড-19 নিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা। তাহলে কারেন্ট টপিকের উপরেই দুটো দিয়েছিল, প্রতিবেদনও দুটো থাকে, যে কোনো একটা লিখতে হয়। তো দুটো টপিকই কিন্তু সেই সময়কার কারেন্ট সিচুয়েশানের উপরে এসছে। তাহলে এখনকার কারেন্ট ইস্যুগুলো আমাদের দেখা শুরু করতে হবে এবং তার উপরে ভাবনা চিন্তা করতে হবে। 8 মিনিটের মধ্যে এইটুক ভেবে লেখা ইম্পসিবল। আগের থেকে যার না প্র্যাকটিস থাকবে সে মেন্সে, আমার এখানে মেন্সে 30+ হয়েছিল 50-র মধ্যে, আর ইংলিশের নম্বরটা খুবই কম দিয়েছিল, সেটাও আমি দেখাবো। মেন্সের আমার কত নম্বর দিয়েছিল এবং প্রিলিতে আমি কত পেয়েছিলাম, টোটালে কত পেয়েছি সেটাও ভিডিও আসবে, সেই লিস্টটা আছে এখনও। আচ্ছা, যাই হোক, পরের ভিডিওতে আমি এই রিপোর্ট রাইটিং মার্কস পড়া নিয়ে, গণসচেতনের অভাব, এটা নিয়ে কিভাবে লিখব বা কিভাবে যদি আবার অন্যভাবে এটা আসতে পারে, যে আমাদের মাস্ক পরাটা কতটা জরুরি। শুধু কি করোনা ভাইরাসের জন্যে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে যাই এটাও আসতে পারে। আজকালকার দিনে মাস্ক পরা কতটা জরুরি, যে আমরা রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, শীতকাল, অনেকের সর্দি কাশি হয়, এই মুখের সামনে কাশলো, সেই সর্দি কাশির ড্রপলেটগুলো লক্ষ লক্ষ ড্রপলেট বেরোয়। আমরা যখন আয়নার সামনে হাসি কাশি দিই তখন দেখবে ড্রপলেটে সাদা হয়ে যায় কুয়াশার মতো। এতে কিন্তু ভাইরাস একজনের থেকে আরেকজনের ছড়ায়। ভাইরাস মানেই একজনের থেকে আরেকজনের ছড়ায়। তো শীতকাল হোক গরমকাল হোক, বাইরে বেরোলেই মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ধুলো বালি ডাস্ট, এর থেকে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে বা আমাদের নাক দিয়ে ফুসফুসিতে সেই নোংরা ডাস্ট ঢুকে যায়, তো এটা যে কারেন্ট ইস্যু হিসাবেও আসতে পারে। মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন লেখো।
এটা লিখতে আসতেই পারে। সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কারেন্ট ইস্যুর সাথে সাথে এখনকার কারেন্ট ইস্যু দুটোই আমাদের সাইমultaneously পড়তে হবে। তো এখানেই ভিডিওটা ক্লোজ করলাম। কার কেমন লাগলো লাইক শেয়ার করে দিও, কারণ প্রত্যেকের এটা লাগবে। WBSI, WBCS, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষায় কিন্তু মেন্সে এগুলো আসবে। প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, ট্রান্সলেশনস সব কিছুই থাকবে পিএসসি রিপোর্ট রাইটিং। তো এখানে আমি শেষ করলাম।